শীত শীত আমেজে মধ্যাহ্নের শেষ বেলায় মিঠি হয়ে এলো রোদ্দুর। অবেলায় গোসল সেরে এক কাপ ধোয়া ওঠা চা হাতেই টুকরো চুমুক বসালো রিয়া। গোসলে গিয়ে একটা ব্যাপার লক্ষ্য করেছে, শরীরের বেশ কিছু জায়গায় সাদা রঙের পোটা চিহ্ন। অনেক আগে খেয়াল করলেও পাত্তা দেয়নি, আজ হঠাৎ নজরে পড়ল। পোটা চিহ্নগুলোর আকৃতি ক্রমশ দীর্ঘ হচ্ছে। আরেকটা ভয় ব্যাপার হলো, গালের একপাশে ও গলাতে এরকম চিহ্ন ফুটে উঠেছে। সে ধারণা করলো পড়ার চাপে রাত জাগতে হয় বিধায় এমন পরিবর্তন। এখন ব্যস্ততা কমেছে, খাওয়ার ঠিকমতো ঘুম প্রয়োজন, তবেই সব কিছু আগের মতো হবে। স্কিনও ঠিক থাকবে। বিয়ের পর আজ প্রথম ক্লাস ছিল ওষার। বাড়ি ফিরে একাকী সময় কাটাতে গিয়েও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভাবলো রিয়ার সঙ্গে কিছুক্ষণ গল্প করা যাক। তার সাথে বিয়ের পূর্বে রিয়ার সম্পর্ক ভালো ছিল, বিয়ের পর পরিস্থিতির কারণে হয়তো কথা বলা হয়নি। তারপর সেদিন শাশুড়ির উপর জেদ মেটাতে গিয়ে অযথাই মেয়েটাকে টেনে আনলো। তার একটা সরি প্রাপ্য ভেবে রিয়ার ঘরে পা বাড়ায়। দরজার ওপাশে দাঁড়িয়ে দুবার ঠক ঠক করলো। ভিতর থেকে রিনরিনে সুরে ভেসে এলো এসো। নৈশব্দে প্রবেশ করলো উষা। পায়ে কোনো ব্যস্ততার ছাপ নেই, যেন সবকিছু সুস্থ স্বাভাবিক। উষাকে নিজের ঘরে দেখে বেশ অবাক হলো রিয়া, কেননা সেদিন দুজনেই অল্প কথায় খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করেছে। এরপর আর কথা হয়নি দুজনার। রিয়া উৎসুক হয়ে জানতে চাইলে হঠাৎ আমার ঘরে। উষা প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, পাশে বসতে পারি? রিয়া সেফে বসে এক পাশে জায়গা করে দিল। লজ্জিত ভঙ্গিতে বলল উষা, সরি সেদিনের ঘটনার জন্য। তোমার দোষ ছিল না, তবু অযথা তোমাকে টেনে আনলাম, মাথা গরম ছিল আমার। রিয়া শুকনো হেসে বলল, ইটস ওকে, আমি তেমন কিছু মনে করিনি। মায়ের কথায় তোমার খারাপ লেগেছে বিদায় তুমি আমাকে বলেছ। দোষ আমাদের পরিবারেরও আছে। উষার চোখে তীব্র অপরাধবোধ। নত দৃষ্টি উঁচুতে তুলে আশাবাদী চোখে চাইল। রিয়াকে প্রশ্ন করল, আমাদের সম্পর্ক কি আগের মতো হতে পারে? রিয়া আবার সত্যি হাসল, মিষ্টি হেসে বলে, সেদিন তো ভাবি ডেকেছি, আজও কি ভাবিই ডাকবো? দুজনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। খুব ভালো সময় কাটলো উষার। আজানের মিষ্টি সুর কানে আসতেই উঠে পড়ল। তার যাওয়ার পথে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রিয়া। পরক্ষণে উর্মির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। মা ভাই কিভাবে এমন একটা মিষ্টি মেয়েকে সংসার ছাড়া করলো? এদের নিয়তি বড্ডই খারাপ। হয়তো এমন হিরে কেউ হাতছাড়া করে। যেখানে মায়ের সিদ্ধান্তে ভাইও সামিল, সেখানে ভাবি হয়ে কথা বলাটা বোকামি। তবুও সে বোকামি করেছিল রিয়া। মায়ের হাতে গড়ে ওঠা সংসারে তার ছায়া থাকতে গিয়ে খামোশ হতে হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া ঠিক, যেখানে পরের মেয়ের পক্ষ নিয়ে রিয়ার তার মতামতের গুরুত্ব ছিল না। লিলিকে নাসিমা বেগম ঘরে বেশিরভাগ সময় কাটাতে দেখা যায়। কখনো মনে হয় মেয়েটা খুব সহজ সরল, আবার মত বদলে যায়, মনে হয় এ খুব চালাক প্রকৃতির। আজকাল উষা যেন তার চোখে কাটার মতো। যদিও প্রকাশ্যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তবুও লিলির চাহনিতে এটুকু উষা ঠিকই টের পেয়ে যায়। নাসিমা বেগমের কথা জের ধরে কোনো কাজকর্মে হাত লাগায়নি উষা। আজ মন পাল্টে রান্না করে ঢুকলো, নিজের দোষগুলো একটু একটু করে উপলব্ধি করলো। নাসিমা বেগমের মতো একই কাজ করলে তাদের দুজনের মধ্যে তফাৎ রইল কি? সে নিজেও তো দোষীর সাথে বিনা দোষীকে মিশিয়ে বেয়াদফি করছে। নিজের দোষ দেখতে পেলেও সব কিছু সে ভুলে যায়নি। বোনের মুখটা বেশি উঠলে বেতরকার হিংস্রতা বেরিয়ে আসে। নাসিমা বেগমের সাথে তার সম্পর্ক ইহজন্মে ঠিক হবে না। সৃষ্টিকর্তার বিচারের অপেক্ষায় সে। উষার যতটুকু মনে হয়েছে রাহাত একটা অঘটন ঘটিয়ে ছাড়বে, বড়সড় আসবেন নাসিমা বেগমের উপর। তবে সেটা কি হতে পারে উষার ধারণার বাইরে। রান্নায় খুব বেশি পটু না হলেও কিছু কিছু রান্না পারে, বাকিটা মায়ের রান্না দেখা দেখি থেকে চালিয়ে নেবে। লিলি অর্ধেক পথ এসে ফিরে গেল। উষাকে দেখে আর রান্না করে এলো না। কোথাও না কোথাও মেয়েটির জন্য তার মনে ক্ষোভ জমে আছে, তাই আর এগোলো না। টুকটাক কাঁচা হাতে মোটামুটি রান্না শেষ হলো। রিয়া নিজের জন্য চা করতে এসে অবাক হয়, বাহ, একা একা রান্না করা হচ্ছে, অথচ আগে আন্টি তোমার নামে নালিশ করতো কাজ করো না বলে। উষা হেসে ফেলল, বলল, ওই একটু আধটু। শামীম আজ দেরি করেই ফিরেছে। নিজের জন্য চা করে ঘরে ফেরার পথেই শামীমের সাথে দেখা। রিয়া মজার ছলে বলল, আস্ত পাতিলে খাবার থাকবে না, কারো বউ রান্না করেছে বলে কথা। উষা রান্না করেছে শুনে খানিক অবাক হলেও শামীমের চেহারায় তা ফুটে উঠল না, বরং এই ভেবে খুশি হলো উষা রিয়ার সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে। হয়তো তার বোঝানো কাজে দিয়েছে। রান্না শেষে ঘরে ফিরতে গা ঘেঁষে শামীমের আগমন। হাত জোড়া কটি দেশ স্পর্শ করতে কেঁপে উঠল উষা। হৃদয় ছলকানো শীতল ঢেউ বয়ে গেল দেহে। কানের লতিতে আলতো করে ছোঁয়ায় তড়িৎ বেগে ছিটকে পড়ল। কপালে ঢেউ খেলে গেল শামীমের। ব্রু কুচকালো দৃষ্টি প্রশ্ন করল, কি হলো? উষা আমতা আমতা করেই বলল, আমার রোমান্টিকতার মুড নেই। এবার যেন কপালের ভাঁজ আরেকটুখানি গাঢ় হলো। তারপর উষার কথার অন্য মর্মার্থ বের করে দুষ্ট হাসল শামীম। রসিকতার ছলে বলল, আমার কিন্তু বেশ মুড আছে।
অপ্রস্তুত হয়ে বড় বড় দৃষ্টিতে চোখ রাঙিয়ে তাকালো উষা। লজ্জায় আলুথালু গাল, ব্যস্ত পায়ে পাশ কাটিয়ে যেতে চাইল। হাত জোড়া বাঁধা পড়ল শক্তপোক্ত হাতের বাজে। আর একটুখানি সান্নিধ্যে বাড়িয়ে দূরত্বের পরিমাণ কমিয়ে দিল। নরম গাল দুটো আলতো চুমু খেয়ে ছেড়ে দেয়। এবার যেতে পারো, আপাতত মোট এতটুকুই। দ্রুতই কক্ষ ত্যাগ করল উষা। তা যাওয়ার পথে তাকিয়ে মৃদু হাসল শামীম। গোল টেবিলে সবাই উপস্থিত থাকলেও উপস্থিত নেই দুজন মানুষ। রাহাত বেশ রাত করে এখন বাড়ি ফিরে, অথচ আগের সময় ছিল ভিন্ন। কাজ শেষে ব্যতিব্যস্ত হয়ে বাসায় ফিরত। উর্মিয়া তার খুনসুটিময় সময় কাটত। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ত ভালোবাসা। সে ছাড়াও নাসিমা বেগম অনুপস্থিত। উষার রান্না করা খাবার তিনি মুখে দিবেন না, নিজের সিদ্ধান্তে তিনি অনড়। মাকে অনেকক্ষণ বোঝানোর পরও তিনি খাবেন না। শামীমও নাসর বান্দার মতো মায়ের গড়ে দাঁড়িয়ে রইল। আজ একবার মায়ের দোষগুলো চোখের সামনে তুলে ধরল। কেন খাবে না মা? উষা রান্না করেছে বলে? কতদিন না খেয়ে থাকবে? কতদিনই বা মনোমালিন্য ধরে রাখবে? একটা বিরাট বড় অন্যায় হয়ে গেছে। পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যা এখন চাইলেও ঠিক করতে পারবে না। যাই করতে যাবে করো না কেন, অন্যায় হবে। 3টা মানুষের জীবন অনিশ্চয়তায় ফেলেছ। নিজের অন্যায়কে একবার উপলব্ধি করো তো। শান্তি আপার সাথে যদি এমন ঘটনা হতো, ভাবির জায়গায় যদি ভাইয়া থাকতো, তাহলে মা হিসেবে তুমি কি করতে? বিস্ফোরিত নয়নে তাকালেন নাসিমা বেগম। রণমূর্তি ধারণ করে দমকে উঠলেন শামীমকে। এগুলো কেমন ধরনের কথা শামীম? আমি এমন ভাবনা কল্পনাতেও আনতে পারি না। শামীম তাচ্ছিল্য হাসল, বলল, অথচ অন্যের সন্তানের বেলায় ঠিকই কল্পনার চেয়ে 10 গুণ এগিয়ে আসো। নিজের সন্তানকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছ। ভাবি ভাই কেউ কি ভালো আছে? আচ্ছা ভাইয়াকে একবারও কি জিজ্ঞেস করছো সে কেমন আছে? নাইবা জিজ্ঞেস করলে? মায়েরা তো সব বোঝে। তাহলে তাকে দেখেও কি তুমি টের পাও না সে কেমন আছে? কিসে সে ভালো থাকবে? ভাই ভাবির সাথে অন্য আরেকটি মেয়ের জীবনও কি তুমি দুর্বিষহ করে তুলছো না? সন্তানের ভালো চাইতে গিয়ে কেন খারাপটাই করছো? নিজের বিবেককে নাড়া দাও মা। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দ্বিধাহীন কণ্ঠে গর্জে উঠলেন নাসিমা বেগম। সন্তানের কিসে ভালো সেটা আমি বুঝি। কিভাবে ওই পঙ্গু মেয়ের সাথে ঘর করতো আমার ছেলে। এখন মায়া দেখাচ্ছে ঠিকই, কিন্তু 2 দিন পরই ওই চেহারা দেখে একঘেয়েমি চলে আসবে। যেখানে আমার ছেলে সেবা যত্ন সে করবে, সেখানে আমার ছেলেই তার পিছনে দিনরাত কামলার মতো খাটবে। সুস্থ হওয়ার পরও ভয় থেকে যাবে। এই বুঝি একটুখানি হোঁচট খেয়ে পুরনো ভাঙা নড়ে বড়ে হয়ে গেল। কতদিন চোখে চোখে রাখবে? আমার ছেলে কি সস্তা নাকি, যাকে এমন একটা মেয়ে নিয়ে ঘর করতে হবে? কোন অংশে কম আমার ছেলে? মায়ের কথায় স্থির থাকতে পারল না শামীম। ক্রমশ তার রাগের মাত্রা আরও বেড়ে গেল। তার বিদ্বেষী গলায় বিদ্রোহের চাপ। মায়ের প্রতি উত্তরে কঠোর কণ্ঠস্বর, তার মানে অন্যের মেয়েরা সারা জীবন তোমার ছেলেদের পিছনে কামলা খাটতে পারবে, এটাই তাদের ধর্ম, আর তারা খুবই সস্তা, এটা তোমার ধারণা? আসলে কি বলো তো মা, তুমি কোনোদিন কাউকে ভালোবাসতেই পারোনি। সবার সুশ্রী দেখে কাছে টেনে নাও, 2 দিন পর আবার দূরে ঠেলে দাও। আমারই বোঝা উচিত ছিল যে নারী ননদকে কটাক্ষ করে বলতে পারে সে কুৎসিত সন্তান হলে আমি তাকে গলা টিপে মেরে ফেলতাম। সে আর যাই হোক ভালোবাসতে জানে না। আমরা যদি কোনো ভাই বোন কুচকুচে কালো কিংবা লাবণ্যহীন হতাম, তাহলে আমাদের কি করতে তুমি? ফুফুকে যেমন তার সন্তান নিয়ে বলেছিলে, তেমনি কি আমাদেরও গলা টিপে মেরে ফেলতে? উত্তেজিত হয়ে পড়লেন নাসিমা বেগম। তুই আর আমার চোখের সামনেও আসবি না। যে জাদুকারীর পাল্লায় পড়ে আমাকে কথা শোনাতে শিখেছিস তাকে নিয়েই থাকিস, তার চোখে ফুল হয়ে ভাসিস। শামীম আফসোসে সুরে বলল, তুমি আজও নিজের অন্যায়টা চোখ মেলে দেখলে না মা। আর আমি কারো পাল্লায় পড়িনি, শুধু তোমায় নিজেকে শুধরে নিতে সাহায্য করেছি। যাকে নিয়ে থাকতে বলছো তাকে নিয়ে অবশ্যই থাকবো। আমি খুঁটিহীন নড়বড়ে মেরুদণ্ডহীন নই। আর যাই হোক ভাইয়ার মতো ভুল অন্তত আমার দ্বারা হবে না। বউ ছাড়বি না, মাকে ঠিকই ছাড়তে পারবি। মায়ের কথায় বউকে শাসন আর বইয়ের কথায় মাকে শাসন করার মতো ছেলে আমি নই। সবার দোষগুণ বিচার করার ক্ষমতা আমার ভান্ডারে আছে। আল্লাহ আমাকে বিচার করার জন্য বিবেক দিয়েছেন। কাজে একপাক্ষিক কথা শুনে অন্যজনের উপর অবিচার আমি করব না, সে অধিকার আমার নেই। স্ত্রী মা দুজনেরই আমার উপর হক আছে, কেউই আমার পর নয়। মায়ের জবাবের অপেক্ষা না করে বেরিয়ে এলো শামীম। রাতে আর তারও খাওয়া হলো না। শামীমের অপেক্ষায় আর উষাও খেলো না। ছোটোখাটো হাত দুটো শামীমকে জড়িয়ে রেখে মিশে রইল তার সাথে। তিমিরে তলে যাওয়া রজনী, শোষো বাতাসে বিষাদের গন্ধ। নির্গম রজনী কাটছে 3টি প্রাণের। প্রতিটি শ্বাস প্রশ্বাসে চিনচিনে ব্যথার আভাস। রাহাতের পেরার অপেক্ষায় অনিদ্রায় কাটছে লিলির চোখ জোড়া। অন্ধকার রাস্তায় প্রিয়তমাকে দেখার তৃষ্ণায় কাতর আরক চড়া যোগ। উর্মির এভাবেই কত রাত অনিদ্রায় কেটেছে। আজও বেহায়া চোখ দুটো নিষ্ঠুর মানুষটির জন্য কাঁদে, অথচ দিনের বেলা সে কতটাই না স্বাভাবিক। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে।
মুঠোফোনে অপরিচিত নম্বরের ডাক, এটা নতুন নয়, বেশ কদিন ধরে এমন রাত হলে কল আসে, রিসিভ করলে কথা বলে না। উর্মি ভেবে পায় না কে এমন মজা করে। সকাল নাগাদ বাড়ি ফিরতে মায়ের কাছে প্রশ্নবিদ্ধ হতে হলো রাহাতকে। বাড়িতে বউ রেখে রাত বিরাতে কোথায় থাকছিস তুই? সংসারে কবে মন দিবি? রাহাতের সোজা সাপটা জবাব, এভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি উর্মিকে ফিরিয়ে আনতে চাই। তুমি যা ইচ্ছে করতে পারো। এবার আর তোমার ইমোশন আমার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। নাসিমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করতে চাইছে এই ছেলে? এবার বুঝি তার জীবন থেকে শান্তি চলে গেল। রাহাতের একটি বাণী পুরো বাড়িতে তোলপাড় করে দিল। সকালের নাস্তার সমস্ত আয়োজন পণ্ড হলো। কেউ আর কাজকর্মে মন বসাতে পারল না। অফিস যাওয়া হলো না শামীমের। এতদিন দুজনের মাঝে গোপন যুদ্ধ চলল, এবার প্রকাশ্যে মুখ খুলল লিলি। তার গলায় তীব্র অধিকারবোধ। আমি এখনো আপনার বিবাহিত স্ত্রী বর্তমান আছি। যাকে একবার তালাক দিয়েছেন তাকে ফিরিয়ে আনার পথ আপনার জন্য খোলা নেই। রাহাতের সোয়াল দেখে বোঝা যাচ্ছে সে অত্যন্ত অপ্রসন্ন। ক্ষুব্ধ গলায় জোরদার জবাব, এত কিছু জানো যখন, তখন এটাও নিশ্চয় জানো কারো সম্পর্কে অনীহা থাকার পর তার মতামতের গুরুত্ব না দিয়ে সম্পর্কে জড়ানো অনুচিত। লিলির চোখে মুখে আগুনের লাভা ধাউ ধাউ করে চলছে। নিজের অধিকার ধরে রাখতে সে এতটুকুও কার্পণ্য করবে না। দ্বিগুণ তেজি গলা তার। সম্পর্ক একা আমার মতে তৈরি হয়নি। দুজনের পরিবার, আপনি আমি, তারপরে বিয়ে হয়েছে। যেখানে সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেছে সেখানে নতুনভাবে সম্পর্কে জড়াতে আমি তো কোনো দোষ দেখি না। আর এতই যখন প্রাক্তনের প্রতি ভালোবাসা, তাহলে তালাক দিলেন কেন? মেরুদণ্ডহীন কাপুরুষ। বিদ্রুপী স্বরে কাপুরুষ বলাই চামড়া বেদ করে বেশ লাগলো রাহাতের। তবে ঠোঁটের পাক গলায় জবাব বের হলো না। সত্যি তো, সে তো কাপুরুষই, যে নিজের সিদ্ধান্ত নিতে নিজে পারে না। অন্যের কথায় যাকে নির্ভরশীল হতে হয় সে মানুষ হতেই পারে না। নাসিমা বেগমকে উদ্দেশ্য করেই লিলি বলল, আমার জীবন বিপর্যয়ের মুখে ঠেলে দিতে আপনি দায়ী। আমি শান্তি না পেলে আপনাকেও বিন্দু পরিমাণ শান্তি আমি দিব না। দাঁড়িয়ে থাকার শক্তি যেন পেলেন না নাসিমা বেগম। আজ ভেতরে কিছুটা ভয় ঢুকে গেছে। থরথর করে কাঁপন ধরল শরীরে। ভয় সামলাতে না পেরে চেয়ার ধরেই বসে পড়লেন। আনোয়ার হোসেন শামীমের উদ্দেশ্যে গম্ভীর স্বরেই বললেন, তুমি এখন যা চাইছ তা সম্ভব না। তখন বুঝতে পারোনি উর্মি তোমার কাছে কি? তার হাত ছেড়ে অন্যজনের হাত ধরেছ, এখন আবার তার হাত ছাড়তে চাইছ? একবার এক একজনের হাত ধরবে আর ছাড়বে, এটা তো বরদাস্ত হবে না। প্রত্যুত্তরে উষাদ তুখোর দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল আনোয়ার হোসেনকে, তাহলে আমার বোনের সাথে অন্যায় কিভাবে বরদাস্ত করলেন আপনি? সময় নিলেন না আনোয়ার হোসেন। আমি চেষ্টা করেছি। সে তখন অন্ধকার জগতেই ডুবেছিল। আজ যেন নাসিমা বেগমের সকল পর্দা ফাঁস হতে চলল। রাহাত অকপটে স্বীকার করে ফেলল মায়ের সমস্ত সত্যি। কিভাবে তাকে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করেছে। আনোয়ার হোসেন হতবিহ্বল হয়ে পড়লেন। বাঘহারা বিমূঢ় ভঙ্গিতে শুধু স্ত্রীকে দেখে গেলেন। হাতের প্রথম সর বসিয়ে দিলেন রাহাতের গালে। কুলাঙ্গার, তুই আগে বলতে পারলি না? মরে যেত এই নোংরা মহিলা। মরলে পৃথিবী থেকে একটা কীট দূর হয়ে যেত। এই পরিবারের সবগুলো মানুষের জীবনে শান্তি বজায় থাকত। নাসিমা বেগম অসহায় হয়ে পড়লেন। যে প্রিয় স্বামীর কাছ থেকে সারাটা জীবন ভালোবাসা পেয়ে এসেছেন, তার মুখেই আজ নিজের মৃত্যু কামনা। চোখের কোণে জল বের করল। সন্তানেরাও মুখ ফিরিয়ে নিল। বুকে চিনচিন ব্যথার আভাস পেলেন। সৌন্দর্যে অন্ধ হয়ে একসাথে কতগুলো জীবন বিপর্যয়ে ফেললেন। লিলিকে এ বাড়িতে নিয়ে আসার কাজেও তার হাত সর্বোচ্চ। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রূপই হলি সব কিছু। রাহাত কাঁপা স্বরেই বলল, আমি আর নিতে পারছি না বাবা। উর্মিকে ছাড়া আমি ভালো নেই। আমার দম বন্ধ হয়ে আসছে। তুই মরে গিয়ে সবাইকে শান্তি দে। উষা গর্জে উঠল, আমার বোন কোনো সস্তা পণ্য নয়, তারও সম্মান আছে। ইচ্ছে হলেই তাকে কেনাবেচা করা যায় না। আমি চাইব না আপনার মতো অমানুষের জীবনে আমার বোন আবার ফিরে আসুক। আর রাহাত প্রত্যাশিত দৃষ্টিতে চাইল শামীমের নীরব সোয়ালের দিকে। প্রত্যুত্তরে শামীম তাকে নিরাশ করল। শামীমও আজ তার পক্ষে কথা বলল না। নির্লিপ্ত গলায় জবাব দিল, উষা আমার স্ত্রী, তাকে নিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। ওর বোন নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তাই তার বোনের ব্যাপারে তার উপরেই আমি ছেড়ে দিলাম। উষাদ আর তার পরিবার ছাড়া কেউ তার বোনের ভালো বুঝবে না, চাইবেও না। যদি চাইতো তবে তার জীবনটা নরকে ঠেলে দিত না। উষার হাতে শামীমের ফোন ছিল। উষা ফোন বাড়িয়ে দিয়ে জানালো অফিস থেকে ফোন এসেছে। এতক্ষণ অফিসের কথা বলেই বসেছিল শামীম।
আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে অফিস টাইম। শামীম কোনোভাবে অজুহাত দিয়ে জানালো, কিছু সমস্যায় পড়েছি, এক্ষুনি আসছি স্যার। শামীমের পর একে একে প্রত্যেকে নিজের কাজে গেল। জায়গাটি মুহূর্তেই খালি হয়ে গেল। একা পড়ে রইলেন নাসিমা বেগম। কারো নাস্তা করা হয়নি বিদায় শামীমের নাস্তা ঘরে নিয়ে গেল উষা। দ্রুত তৈরি হতে হতে শামীম বলল, এখন খাওয়ার সময় নেই, আমি দুপুরে খেয়ে নিব, তুমি খেয়ে নাও। উষা নিজ হাতে শামীমের মুখের কাছে নাস্তা তুলে বলল, আপনি তৈরি হতে থাকুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এত ঝড়ঝাপটার মাঝেও শামীমের মনে যেন প্রশান্তি বয়ে গেল। তৃপ্ত হেসে উষার কপালে গভীর চুম্বন করে বলল, আমি কখনোই তোমার হাত ছাড়ব না উষা। উষার চোখে পানি, ধরা গলায় বলল, আমার আপুর জীবনটাই কেন এমন হলো বলুন তো? সবার সাথে বেয়াদবি করলে আমি করেছি, সে তো ভালো মেয়ে ছিল, ভালোদের সাথেই কেন সব সময় খারাপটাই হয়? শামীম চোখের পানি মুছে দিয়ে বলল, না কেঁদে আমাকে খাইয়ে দাও, নিচেও খাও। শামীমের দেরি হয়ে যাচ্ছে বলে নিজেকে স্বাভাবিক করে খাইয়ে দিল। শামীম বের হওয়ার আগে উষা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, যদি আপন মতো আমার জীবনেও এমন পরিস্থিতি আসে তবে আমি আগে আপনাকে খুন করব। শামীম নিঃশব্দে হেসে বলল, আচ্ছা, আমি আজই তলোয়ার কিনে নিয়ে আসব। শামীমের দুষ্টুমি বুঝতে পেরে তাকে ছেড়ে ঠেলে বের করে দিল উষা। আনোয়ার হোসেন রেগে মেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। উদাস ভঙ্গিতে বসে রইল রিয়া। কাঁধে কারো স্পর্শ টের পেতেই ফিরে তাকালো। উষা দাঁড়িয়ে আছে, নরম স্বরে বলল, কিছু একটা খেয়ে নাও আপু, বাবা বেরিয়ে গেছেন, ভাইয়াও বেরিয়ে গেছেন, আমাকে ডেকে তার সাথে খাবার খেয়ে নাও, পারলে বাবিকেও ডেকে নাও, আমি খাবার দিচ্ছি। রিয়া নির্বিশেষে তাকিয়ে থেকেই বলল, তুমি খেতে বলছো, খাবার কি গলা দিয়ে নামবে বলো? তুমি জানো আমি ডাকলে তারা দুজনের একজনও খেতে আসবে না, তাছাড়া আমি কখনো ডাকতেও যাব না। নিজেও খেয়ে নাও, আম্মাকেও ডাকো। রিয়া বিরস বদনে জবাব দিল, আমি আমি দেখছি কি করা যায়, তুমি খাবার দাও। উষা খাবার বেড়ে রিয়ার হাতে দিল। সে এক প্লেট খাবার লিলির ঘরে দিয়ে অন্য প্লেট হাতে মায়ের ঘরে ঢুকলো। খাওয়াতে পারল না মাকে, পরাজিত হয়ে ফিরে এলো। সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, এখনও দুপুরে রান্না হয়নি। উষা বুঝতে পারছে না তার কি করা উচিত, তাই নিজে নিজেই ইচ্ছে মতো রান্না করে নিল। দুপুরেও একই ব্যাপার ঘটল। নাসিমা বেগম খেলেন না, লিলি ঘর থেকে বের হয়নি, তাই বলা যাচ্ছে না সকালের খাবার খেয়েছি কিনা। রিয়াও আর দুপুরে খায়নি। এমন পরিস্থিতিতে উষা নিজেও খেতে পারল না। দাঁতের ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরল সন্ধ্যার আগে। বাবার ভাইয়ের সাথে গিয়েছিলেন, মা বাবির কাছেই ছিল। বাবি 2 মাসের অন্তঃসত্ত্বা। বেবি আসার কথা শোনার পর থেকেই আশিকের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করছে উর্মি। আগে তানজিনের কোনো খোঁজখবরও থাকতো না, এখন নিয়মিত নিজে বসে থেকে খাবারের ব্যাপারে তদারকি করে, খাবার নিশ্চিত করে তারপরে বাসা থেকে বের হয়। উষাটাও শামীমের সাথে মানিয়ে নিয়েছে। এত এত ভালোর মাঝেও উর্মির ভালো থাকা হয় না। রাহাত কি নতুন বউকে তেমনি ভালোবাসছে যেমনটা তাকে ভালোবেসেছিল, নাকি তার চেয়েও বেশি ভালোবাসছে? নিজের বিছানা, নিজের ঘর, সবচেয়ে বড় কথা তার মানুষটাকে দখল করে আছে অন্য কেউ। প্রতিটি উষ্ণ স্পর্শ উপভোগ করছে মানুষটির বুকে মাথা রেখে। বিছানা খামছে ধরল উর্মি, আর কিছু ভাবতে পারছে না। হাঁসফাঁস করে উঠল ভিতরটা। হৃদযন্ত্রে অনিয়ন্ত্রিত জ্বলন সৃষ্টি হলো। মুঠোফোনের শব্দে চমক কাটল তার। সে অপরিচিত নাম্বার। রিসিভ করতে মোটেই ইচ্ছে করলো না। 2 বার রিং হওয়ার পরেই 3য়বার রিসিভ করলো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো উর্মি। কন্দনরত ভাঙা গলায় বলল, হ্যালো। অবাক করার বিষয় ঘটল আজ। এতদিন পর উপাস থেকে জবাব এলো, কাঁপা কাঁপা স্বর। উর্মি চমকে উঠল। তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না রাহাতকে চিনতে। উর্মি, হাত থেকে ফোনটা জোরে পড়ল। তড়াক করে উঠল হৃদয়। জবাব দিতে পারল না উর্মি। দুচোখ জোরে মুষলধারে বৃষ্টি নামল। উল্টো হয়ে পড়ে থাকা ফোন থেকে ক্রমশ বিচলিত শব্দ শোনা যাচ্ছে, উর্মি, এই উর্মি, কাঁদবে না তুমি, কষ্ট হচ্ছে আমার। আজ উষার মতো জেদ চেপে বসল। ঘৃণা হলো মানুষটির প্রতি। ব্যথা দিয়ে কষ্ট পেতে বারণ করছে। সুইচ অফ করে দিল ফোনের। দুহাতে চুল খামচে ধরে চটপটিয়ে উঠল। 2 ঠোঁটের পাক গলিয়ে কিছু শব্দগুচ্ছ বারবার উচ্চারণ করল। বেঈমান, প্রতারক, নিষ্ঠুর। একজনের সাথে ফুর্তিতে মেতে আমাকে আবার কষ্ট দিতে চাইছে, অপমান করছে।
গভীর মনোযোগে অফিসের কাগজপত্র ঘাটাঘাটি করে যাচ্ছে স্বামী। আশেপাশে কেউ থাকতে পারে এমন ভাবনা পর্যন্ত তার চেহারায় ফুটে ওঠেনি। বেশ খানিক সময় ধরে গুরুত্বহীন হয়ে পড়ে রইল উষা। ফোলা গাল দুটো নিয়ে থম মেরে বসে রইল। হাত বাড়িয়ে পাশ থেকে একটি কাগজ হাতে নিল উষা। উল্টো পাটে দেখে জিজ্ঞেস করলো, এগুলো দিয়ে কি করবেন? চোখ দুটো স্থির রেখে কাজে নিমগ্ন হয়ে জবাব দিল শামীম। ছোটখাটো বাক্য শেষ করলো উত্তর, অফিসের কাজ করছি। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পুষে উঠল উষা। অফিসের কাজ বাড়িতে করতে হবে কেন? আবার ছোটখাটো বাক্যে জবাব দিল। নিজেকে দমিয়ে রেখে শান্ত সুরে প্রশ্ন করল, কি করবেন এগুলো দিয়ে সেটা জিজ্ঞেস করছি। লম্বা শ্বাস ফেলে উষার দিকে শান্ত চোখে তাকালো শামীম। কণ্ঠে গম্ভীরতা ফুটিয়ে বলল, কাজ করছি উষা, পরে বিরক্ত করো। খারাপ লাগলো উষার। শব্দহীন পায়ে উঠে এলো। দরজা ধরে চলে এলো রিয়ার ঘরে। ফোনে কারো সাথে কথা বলছিল রিয়া। উষাকে দেখে ফোনের ওপাশের ব্যক্তিকে বলল, পরে ফোন দিচ্ছি তোমায়। উষা বিরস মুখে বলল, তোমাকেও বিরক্ত করলাম? রিয়া হেসে বলল, বিরক্ত হব কেন? মন খারাপ তোমার? ভাইয়া কি কিছু বলেছে? আমি নাকি বিরক্ত করছি তাকে? অফিসের কাজ বাড়ি বসে করছে। আমি শুধু এটা ওটা জানতে চাইলাম, অমনি তিনি বিরক্ত হয়ে গেলেন। রিয়া অল্প শব্দে হাসল। হয়তো কাজের চাপ বেশি। আচ্ছা, ভাইয়া যখন কাজ করছে তখন আমরা একটা কাজ করি, চলো। কি কাজ? উষা প্রশ্ন করল। প্রত্যুত্তরে রিয়া বলল, ব্যাডমিন্টন খেলবো, চলো। প্রতি শীতে আমি আর ভাইয়ারা খেলি। এবার পরিস্থিতির কারণে কেউই খেলছে না। উষার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎফুল্ল মেজাজে বলল, আমি আপু আর ভাবিও খেলতাম। এই বছর শীতে তোমাদের বাড়ি থাকায় আর খেলা হচ্ছে না। তাছাড়া ভাবিকে মা এখন রাতে বের হতেও দিবেন না। রিয়া বলল, আচ্ছা চলো। র্যাকেট আর কক খুঁজে দুজনেই বেরিয়ে পড়ল। বাড়ির সামনে লাইটের আলোয় খেলার প্রস্তুতি নিল। কোমরে ওড়না বেঁধে দুজনে বেশ জমিয়ে তুলল খেলা। হাতের কাজ শেষ করেই রিয়ার গড়ে পা বাড়ালো শামীম। উষা হয়তো রাগ করে সেখানেই গিয়েছে ভেবেই সেখানে এগোলো। রিয়ার গড় পাকা দেখে বেরিয়ে আসতে নিল। বাহিরে থেকে কারো আওয়াজ শোনা যাচ্ছে। রিয়ার গড় থেকে না বেরিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল শামীম। সম্মুখে দৃষ্টি ফেলতে দেখতে পেল দুজন মানবীকে, যারা প্রফুল্ল চিত্তে ব্যাডমিন্টন খেলছে। মাঝে মাঝে হই হুল্লোড় করে খেলাটা আরেকটু জমিয়ে তুলছে। সেদিকেই গেল সে। বাসা থেকে বেরিয়ে ওদের সামনে দাঁড়ালো। উষা মুখ ফিরিয়ে নিতে অগসরে হাসল শামীম। রিয়া বলল, ভাইয়া খেলবে? শামীম খানিকটা বাবক স্বরে বলল, খেলা যায়। শামীমের সাথে খেলে পরপর রিয়া উষা দুজনেই ক্লান্ত হয়ে পড়ল। দুজনের অবস্থা দেখে বেশ শব্দ করেই হাসছে শামীম। উষা মাটিতে বসে পড়ল জিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে। রাহাতের অপেক্ষায় জাগ্রত লিলি বারান্দায় এসে দাঁড়ালো। বাড়ির সামনের খোলা জায়গায় বাতির আলোতে হইচইয়ের শব্দ। ভালোভাবে নজর দিতেই শব্দের উৎস সে খুঁজে পেল। সবার এত ভালো থাকা যেন সহ্য হলো না তার। বিশেষ করে উষার এত হাসি খুশি মুখশ্রী তার ভালো লাগলো না। আপন মনে আওড়াতে লাগলো, খুব সুখে আছো তাই না? হাত ঘড়িতে সময় দেখে রিয়া আর উষাকে বেশ তাড়া দিল শামীম। মাটি থেকে উঠে পড়ো, এভাবে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। রিয়া উঠে ঘরের দিকে হাঁটা ধরল। উষার দিকে হাত বাড়ালো শামীম। তাকে উপেক্ষা করে উষা উঠে পড়ল। ময়লা জেরে শামীমের আগেই হাঁটতে শুরু করলো। পাশ থেকে কাঁধের উপর হাত দিয়ে দাঁড়ালো শামীম। তার হাত জাড়া মেরে সরিয়ে দিল উষা। আমি তো বিরক্ত করি, সরুন এখন। সূক্ষ্ম অভিমানে খোঁচা দিল উষা। বুঝতে পেরে মৃদু হাসল শামীম। দূর থেকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইল সব কিছু লিলি। ময়লা জামা কাপড় নিয়ে শুয়ে পড়ল উষা। শামীম টেনে তুলে দিল তাকে। কড়া চোখে তাকিয়ে বলল, এগুলো চেঞ্জ করে তারপর ঘুমাতে যাবে। বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে উঠে পড়ল উষা। জামা হাতে ওয়াশরুমে ঢুকল। 10 মিনিটের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে শামীম দরজায় টোকা দিল। এতক্ষণ কি করছ? উষা জবাব দিল না। রাগ তার ক্রমশই বাড়ল। জেদ ধরে ঠান্ডা পানিতে গোসল করে নিল। মিনিট দুয়েক পরে দরজা খুলে বের হতে শামীমকে দাঁড়িয়ে থাকতে দেখল সেখানে। উষা গোসল করেছে বুঝতে পেরে চোখ রাঙিয়ে তাকালো শামীম। তিরিক্ষি মেজাজে কঠোর গলায় বলল, ঠান্ডার মধ্যে আবার গোসল করছো কেন? মনের সুখে করেছি। সে বুঝলো তার সাথে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। উষাকে কম্বলে মুড়িয়ে ঠান্ডা জর্জরিত হাত জোড়া গরম করে নিল। শীতল হাত জোড়া অনবরত ঘষে উষ্ণ করল। ভেজা চুল বালিশের উপর অবিন্যস্তভাবে ছড়িয়ে দিল। গাড়ে নাক ডুবকিয়ে বলল, রাগ কমেছে? উষা থমথমে গলায় বলল, আমি তো বিরক্ত করি, তখন কাজ করছিলাম তো।
অফিসের কাজ বাড়িতে কেন করতে হবে? আচ্ছা, বাড়িতে আর অফিসের কাজ করব না, কিছু হিসেব নিকেশ বাকি ছিল, আগামীকাল যাতে বেশি চাপ না পড়ে সেই জন্যই এগিয়ে রাখছিলাম। দুহাতে জাপটে ধরে উষ্ণ বউকে মুখ গুজে দিল উষা। গভীর নিদ্রায় নেত্রপল্লব মুদে এলো। অভিমানের সূক্ষ্ম দেওয়াল ভেঙে পড়ল। টুপ করে চুমু খেলো শামীমের পুরুষালী গলার ঢেউ খেলানো কণ্ঠমণিতে। কলিং বেলের শব্দে দরজা খুলল তানজিনা। বাহিরেই একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে বক্স টাইপ কিছু। জি, কি চাই? প্রতিউত্তরে লোকটি বলল, ম্যাম, একটা পার্সেল এসেছে। ব্রু কুঁচকে গেল তানজিনার। প্রশ্ন করল, কিসের পার্সেল? কার নামে এসেছে? জি, নাম দেওয়া আছে উর্মিমালা। উর্মি কিছু অর্ডার করেছে ভেবে তানজিনা জিনিসটা রিসিভ করে লোকটিকে বিদায় জানালো। উর্মির ঘরের দিকে এগুলো সে। সারাদিন হাঁটাচলা বিহীন একটি কক্ষে বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই উর্মির। কাজের ফাঁকে ফাঁকে মা ভাবি এসে গল্প করে যায়। কাজ শেষে বাবার ভাইও এসে দেখা করে যায়। তানজিনার হাতে বক্স দেখে কৌতূহলী হয়ে জানতে চাইল উর্মি, তোমার হাতে কী ভাবি? তোমার পার্সেল। উর্মি অবাক হয়ে গেল, কিন্তু আমি তো কিছু অর্ডার দেইনি। তানজিনাকেও অনেকটা অবাক হতে দেখা গেল। তানজিনা বলল, উপরে তো কারো নাম লেখা নেই, তুমি বরং খুলে দেখো। আমি তাহলে যাচ্ছি। জিনিসটা খুলবে কি খুলবে না ভেবে পরক্ষণে খোলা শুরু করলো উর্মি। নামের দিকে আর খেয়ালই করলো না। রাত যখন গভীর হলো, নিজ মসজিদে হেলে দুলে বাড়ি ফিরল রাহাত। লিলি জেগেই ছিল। রাহাতের মুখোমুখি হয়েই প্রশ্ন করল, কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? লিলিকে উপেক্ষা করে জামা কাপড় হাতে গোসলে চলে গেল রাহাত। ক্রুব্ধ হয়ে কাছের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারল লিলি। ওয়াশরুম থেকে গ্লাস ভাঙার বিকট শব্দ পেল রাহাত। বিশেষ গুরুত্ব দিল না সে, নির্বিকারে রইল। ধীরে সুস্থে গোসল নিয়ে বের হলো। আলাদা কম্বলের নিচে একপাশ হয়ে শুয়ে উর্মি আর তার পুরনো দিনের ছবিগুলোতে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সব কিছু শান্তভাবে পরখ করল লিলি। আচমকায় রাহাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। কিছু বুঝতে না দিয়ে সজোরে ছুঁড়ে মারল। ফোনের প্রতিটি পার্ট আলগা হয়ে পড়ল। চোয়াল শক্ত হয়ে এলো রাহাতের। চোখের সফেদ অংশ রক্তিম আভায় রাঙা হলো। দপদপ করে ফুলে উঠল কপালের রগগুলো। ফোনের দিকে তর্জনী ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্নবিদ্ধ করল লিলিকে, এটা কি করলে তুমি? রাহাতের চেয়ে দ্বিগুণ রাগ নিয়ে লিলি বলল, দূরে থেকেও আমার জায়গা দখল করে আছে ওই মেয়ে। কি আছে ওই পঙ্গু মেয়ের মধ্যে? এই পর্যায়ে ক্রোধ দমিয়ে রাখতে আর পারল না রাহাত। সজোরে স্বর বসিয়ে দিল লিলির গালে। আঙ্গুল তুলে শাসিয়ে বলে উঠল, ডোন্ট ক্রস ইউর লিমিট। উর্মি তোমার জায়গা দখল করেনি, বরং তুমি তার জায়গা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছ। দ্রুত কাজ পরিষ্কার করবে। এত সাহস কোথা থেকে পাও তুমি? ফোনের প্রতিটি পার্ট খুঁজে নিজের জায়গায় চলে গেল রাহাত। গালে হাত দিয়ে স্থির দাঁড়িয়ে রইল লিলি। এতটা মনে জায়গা দখল করে আছে সে মেয়েটা। মোস্তফা সাহেব এদিকে একটি কাজে এসেছিলেন। মেয়ের ডাক পড়তেই পাশে ফিরে তাকালেন। রাস্তার অপর পাশ থেকে দ্রুত হেঁটে আসছে উষা। মোস্তফা সাহেব নিষেধ করলেন এপাশে না আসতে। দুদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে। তিনি নিজেই আসছেন উষার কাছে। উষা বারণ শুনল না। বাবার কাছে এসে দু হাতে ঝাপটে ধরল। ধমক দিতে গিয়ে মোস্তফা সাহেব ঠান্ডা হয়ে গেলেন। ছেলে মেয়েদের একটু বকাঝকা করে নিজেই আবার কষ্ট পেয়ে বসেন। শান্তি পান না মনে। এক হাতে মেয়েকে আগলে ধরলেন। পাশে থেকে মোস্তফা সাহেবের সঙ্গে থাকা লোকটি বাবা মেয়ের ভালোবাসার মুহূর্ত দেখে হেসে উঠে প্রশ্ন করলেন, আপনার মেয়ে? জি, ছোট মেয়ে। উষা জিজ্ঞেস করল, বাবা, ওদিকে কোথায় গিয়েছ? পাশের লোকটিকে দেখিয়ে মোস্তফা সাহেব বললেন, তোমার এই আঙ্কেলের সাথে কিছু কাজ ছিল, ওনার সাথেই গিয়েছি। উষা আবার ঠিক করে পাশের লোকটির দিকে নজর দিল। মিষ্টি হেসে সালাম দিল। লোকটিও প্রশস্ত হেসে সালামের উত্তর দিলেন। মোস্তফা সাহেব মেয়েকে জিজ্ঞেস করলেন, কি খাবে বলো? নিশ্চয়ই খিদে পেয়েছে। স্প্রিট ক্যান। মোস্তফা সাহেব চোখ ছোট করে মেয়ের দিকে তাকালেন। এসব খেলে কি পেট ভরবে? ভরবে, তুমি কিনে দাও। মোস্তফা সাহেব উষার সাথে সাথে বাড়ির দুই মেয়ের জন্য কিনে নিলেন। উষার মা এসব পছন্দ করেন না। মেয়েদের খাওয়া দেখলে নাক ছিটকানো নেই। ক্যানে চুমুক দিতে দিতেই বাবার সাথে এগোলো উষা। হঠাৎই থেমে গেল বাবার সাথে আঙ্কেলের কথায়। তিনি গলা জেড়ে মোস্তফা সাহেবকে প্রশ্ন করলেন, ছোট মেয়ের বিয়ের কথা ভাবছেন নাকি? আমার বাড়ির জন্য একটা মেয়ে দরকার ছিল। মোস্তফা সাহেব জানালেন, আমার ছেলে মেয়ে একজনও বিবাহের বাকি নেই। ও, শব্দে নিজের কথা শেষ করলেন লোকটি। পরক্ষণেই উষাকে বলল, মামনি, তোমার মতো এমন একটা মিষ্টি মামনি খুঁজে দিও তো। খালি ক্যান ছুঁড়ে ফেলে উষা মুখ ছোট করে বলল, কিন্তু আঙ্কেল, আপনি যদি আরও কিছুদিন আগে বলতেন তাহলে খুঁজে দিতে পারতাম।
এখন আমার মতো মেয়েটার তো কিছুদিন পূর্বেই বিয়ে হয়ে গিয়েছে। লোকটি হতাশার স্বরে বললেন, কি বলো মামুনি, কে সে মেয়েটা? উষা নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, সেই মেয়েটা তো আমি আঙ্কেল। আমার মতো মানে তো আমি, তাই না? লোকটি ব্যবস্থাকা খেয়ে গেল তার কথায়। মেয়ের কথা শব্দ করেই হেসে উঠলেন মোস্তফা সাহেব। উষাও হাসছে। এবার লোকটিও হেসে বলল, তুমি তো বাড়ি দুষ্ট মামুনি। কথা বলতে বলতে বাবা মেয়ে ভিন্ন পথে হাঁটলেন। উষা বাবাকে বলল, আমি জামা কিনবো বাবা, তুমিও আমার সাথে আসো, রং পছন্দ করে দিবে। বাবার পছন্দ বেশ ভালো লাগে উষার। হুটহাটে ছেলে মেয়ে স্ত্রীর জন্য এটা ওটা কিনে নিয়ে যাওয়ার অভ্যেস আছে মোস্তফা সাহেবের। তাই বাবাকে সঙ্গে নিয়েই গেল। আসার সময় শামীমে টাকা দিয়েছিল জামা কেনার জন্য। মোস্তফা সাহেব বেছে বেছে একই ডিজাইনে 3টি জামা কিনলেন, একটা উষার জন্য আর 2টো উর্মি ও তানজিনের জন্য। উষাকে টাকা পরিশোধ করতে দিলেন না তিনি। 3 মেয়ের জন্য নিজে জামা কিনে নিলেন। জামা কেনা শেষ হলেও বাবাকে হাঁটতে দেখে উষা জিজ্ঞেস করলো, কেনা তো শেষ, এবার চলো। মোস্তফা সাহেব মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অন্য দোকানে ঢুকলেন। সবসময় মেয়েদের নিয়ে বের হলে তাদের হাত এভাবেই ধরে রাখেন, যেন তারা ছোট বাচ্চা, হাত ছেড়ে দিলেই হারিয়ে যাবে। নিজেদের প্রতি বাবার এই অগাধ ভালোবাসা দেখে মাঝে মাঝে উষার ভীষণ ইচ্ছে হয় বাবাকে সারা জীবন জড়িয়ে ধরে বসে থাকতে, কিন্তু এটা যে সম্ভব নয়। উষার ভাবনার মাঝে একটা শাড়ি কিনে নিলেন মোস্তফা সাহেব। মেয়েরা পরবে, তাহলে স্ত্রী কেন বাদ যাবে? মায়ের প্রতি বাবার এই ভালোবাসা দায়িত্ববোধ দেখে মুগ্ধ হলো উষা। মাও তো বাবার প্রতি অনেক যত্নবান, অথচ তার মাঝে সেই পরিবর্তন এখনও আসেনি। হুট করে গত রাতের কথা মনে পড়ল। অযথায় রাগ দেখালো সে, অথচ শামীম তাকে কিছুই বলল না। উল্টো তার রাগকে প্রাধান্য দিয়ে তাকে মানানোর চেষ্টা করলো। তাহলে কি সে এখনও পরিপূর্ণভাবে ভালোবাসতে পারেনি? শামীমের প্রতি তার যা আছে তা কেবল শারীরিক আকর্ষণ। মোস্তফা সাহেব বললেন, চলো মা। চমক কাটল উষার। ভাবনার অতল গর্ভ থেকে বেরিয়ে বাবাকে বলল, আমার আরেকটা কাজ আছে বাবা, একটু অপেক্ষা করো। তারপর ঘুরে ফিরে শামীমের জন্য একটা সফেদ রঙা শার্ট কিনল। এই রঙটা একটু বেশি শ্যুট করে শামীমকে। তারপর শ্বশুর আর বাবার জন্য 2টো পাঞ্জাবি কিনল। বাবার হাতে একটা পাঞ্জাবি দিতে তার চোখ মুখ উজ্জ্বল দেখল। দেখে বোঝা গেল মেয়ের দেওয়া উপহারে ভীষণ সন্তুষ্ট উনি। মেয়েকে রিকশায় তুলে দিয়ে নিজ গন্তব্যে পা বাড়ালেন মোস্তফা সাহেব। 2 দিন যাবৎ বাড়ির প্রতিটি কোণে পিনপতন নীরবতা, কোথাও গুঞ্জন নেই। মধ্যাহ্নভোজের সময় কয়েকজন ব্যতীত সবাই টেবিলে উপস্থিত। আনোয়ার হোসেনের প্লেটে খাবার তুলে দিতে গেলেন নাসিমা বেগম। প্লেট ছড়িয়ে নিলেন আনোয়ার হোসেন, নিজেতে খাবার বেড়ে নিলেন। অবহেলা অপমানের চোখের কোণে জল জমা হলো নাসিমা বেগমের। উষার নজর আড়ালো না বিষয়টি। সে তাচ্ছিল্য হাসল, মনে মনে বলল, স্বামীর কাছ থেকে সামান্য অবহেলা পেয়েই এত কষ্ট হচ্ছে, অথচ আরেকটি মেয়েকে পুরোপুরি স্বামীর জীবন থেকে ছাঁটাই করে দিয়েছেন। তাহলে তার কতটা কষ্ট হচ্ছে। রান্নাঘরের অবশিষ্ট কাজ শেষ করে উর্মিকে ভিডিও কল দিল উষা। উর্মি না চেনার ভান করে বলল, কে আপনি? উষা ছোট চোখ করে তাকিয়ে রইল। তারপর হেসে ফেলে বলল, তোর দাদি লাগি, সালাম কর, বেয়াদব নাতনি। উর্মি বলল, দাদি যান? আমার দাদাজানকে ছেড়ে জোয়ান দাদাজানের কাছে কিভাবে যেতে পারলেন? আর বুড়ো বয়সে এত ফিট বডি কিভাবে বানালেন? উষা জ্বালাময়ী হাসি দিয়েই বলল, জলে আমার মতো হতে চাও? উর্মি তো কম যায় না। সেও ভয় পাওয়ার ভান ধরেই বলল, না না দাদিজান, এত বড় স্পর্ধা আমার কখনোই হবে না। উষা খিলখিল করেই হেসে উঠল, বলল, দাঁতের ট্রিটমেন্ট কেমন চলে? দেখাও দেখি। উর্মি ফোনের স্ক্রিনে ভেঙে যাওয়া দাঁতগুলো দেখালো। কিভাবে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে তার বিস্তারিত বর্ণনা করলো। উষা জিজ্ঞেস করলো, আর হাড়? 2 দিন পর যাবো, জোড়া না লাগলে আরেকটা ব্যান্ডেজ লাগবে। প্রয়োজনে বাড়িতেই এসেছিল রাহাত। বসার ঘরে বসেই উষাকে উর্মির সাথে কথা বলতে দেখলো। একটু আড়াল করে দাঁড়ালো সে, যেন উষা বা উর্মি কেউ টের না পায়। অনেকদিন পর উর্মিকে 2 চোখ ভরে দেখলো। তড়াক করে উঠল অন্তঃকরণ। বিষাদে তেতো হলো মন। মনে হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে মেয়েটা। রাহাতের চোখের কোণে নীরব মেঘ বৃষ্টির সঞ্চার, বক্ষপিঞ্জরে বিষাদের আলপনা। শক্তপোক্ত দেহের আড়ালে ভেঙে যাওয়া এক টুকরো হৃদয় কারো দৃষ্টিগোচর হলো না। প্রিয় মানুষটিকে কাছে টানার উন্মাদনা, করুণ আর্তনাদ অদৃশ্য ক্ষত জন্ম দিল প্রতিনিয়ত। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল উর্মিকে, কতটা কষ্ট দিয়েছে সে মেয়েটাকে। মেয়েটি কিভাবে সহ্য করলো এই নিদারুণ যন্ত্রণা। তার কথায় স্পষ্ট সত্য ফুটে ওঠে, সে রাহাতকে কতটা ঘৃণিত নজরে দেখে। এই ভিন্ন মানুষটিকে চিনতে পারে না রাহাত, অথচ মানুষটির এই নতুন রূপে জন্ম হয়েছিল রাহাতের কারণে। এর দায়ভার আর কারো নয়।
তাই তো তাকে ফিরিয়ে আনার গোপন অভিযানে নেমেছে রাহাত। কতটুকু সফল হবে জানা নেই, তবে উর্মিকে ফিরে পেতে তার মনের পূর্বের স্থানটি ফেরত পেতে হবে, এতটুকু ধারণা করতে পেরেছে সে। হুট করে কল ডিসকানেক্ট হয়ে গেল। ব্রু কুঁচকে গেল উষার। দ্বিতীয়বার কল দিয়ে ঘরের পথে পা বাড়াতে রাহাতকে নজরে পড়ল। উষা স্পষ্ট বুঝতে পারল লাইন ডিসকানেক্ট হয়নি, বরং উর্মি নিজ থেকে ডিসকানেক্ট করেছে। কারণটা হয়তো রাহাত। কথা না বাড়িয়ে পায়ে ছুটল উষা। পিছন থেকে পুরুষারের গম্ভীর স্বর, উষা। থেমে গেল পা জোড়া। গাড় বাঁকা করে পিছনে চাইল উষা। কাটকাট গলা জিজ্ঞেস করলে কিছু বলতে চান? রাহাতের নয়ন জোড়া অবিসন্তুষ্ট দেখালো। দ্বিধাভরা কণ্ঠে বলল, উর্মিকে একটু বোঝাবে প্লিজ। উষা শান্ত কণ্ঠে বলল, আপনি নিজেকে বুঝুন, আপুকে আমার বোঝাতে হবে না, সে নিজেকে যথেষ্ট বুঝে। আর প্লিজ এবার অন্তত আমার আপুকে শান্তিতে থাকতে দিন। দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল রাহাত। একটা ঘৃণা তো সে চায়নি। শরীরে সোয়েটার জড়িয়ে ছাদে এসে দাঁড়ালো উষা। রেলিং থাকলে হেলান দিয়ে দাঁড়ানো যেত, তাছাড়া তার বোনেরও এত বড় সর্বনাশ হতো না। দাঁড়িয়ে এসবই ভাবছিল সে। পাশে কারো উপস্থিতি টের পেতে মস্তিষ্ক সজাগ হলো। পাশের ব্যক্তিকে দেখার জন্য সামান্য গাঁড় পেরালো। লিলি এসে দাঁড়িয়েছে। তার শান্ত দৃষ্টি দূরের শূন্য আকাশে মিলিয়েছে। একইভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে লিলি বলল, তোমার বোনকে আনার চেষ্টা করছো তাই না? হতভম্ব হয়ে তাকালো উষা। কিছুই বোধগম্য হলো না তার। বুঝতে না পেরেই বলল, মানে? লিলি বক্র হেসেই বলল, দুপুরে রাহাতের সাথে কাকে নিয়ে কথা বলছো আমি শুনিনি ভেবেছ? উষা এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, তবে পাল্টা তাকে কড়া জবাব দিল, আমার বোনের পিছনে টক্সিসিটি কম করে ছড়াবেন, ততই আপনার জন্য ভালো হবে। নিজের ঘর সামলাতে না পেরে দোষ অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আপনার সাথে আমার বোনের বা আমার কোনো শত্রুতা নেই, তাই নিজের সীমার মধ্যে থাকারই চেষ্টা করবেন। আমার অসুখী হওয়ার একমাত্র কারণ তোমার বোন। প্লিজ আমার বোনকে শত্রুতায় জড়িয়ে অন্তত আর একটা কথাও বলবেন না। আপনি সব কিছু জেনে বুঝে এই সংসারে পা দিয়েছেন, তাই ব্যক্তি জীবনে অসুখী হওয়ার দায়ভার আমার বোনের নয়, সম্পূর্ণ দায়ভারই আপনার। চোখ জোড়া জ্বলে উঠল লিলির। তোমার বোনকে নিয়ে আমার সংসার আর একটাও ঝামেলা হলে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নিচে নামার জন্য প্রথম শ্রেণীতে পা রাখতে গিয়েও থেমে গেল উষা। পেছন ফিরে তেজপূর্ণ গলায় বলল, অযথা দৌড় চাপানোর চেষ্টা করলে আপনার চেহারাটাও আমি একবার ভালোভাবে দেখে নিব। মুষ্টিবদ্ধ হয়ে এলো লিলির হাতের মুঠো। নিশুতি রাত, চারদিকে নিস্তব্ধ নির্জন। অন্ধকার গড়ে প্রহর গুনছে উর্মি। আলোর আড়ালে অন্ধকার তার ভীষণ প্রিয়। অন্ধকারে নিজের মুখোমুখি হওয়া যায়। রাহাতের এই ব্যাপক পরিবর্তন মানতে ভীষণ কষ্ট হচ্ছে তার। অ্যাক্সিডেন্টের প্রথম দিকের দিনগুলো ছিল অন্যরকম। রাহাতের পুরুষালে সৌন্দর্যে ম্লান হওয়ার চাপ। জ্ঞান ফেরার পর স্পষ্ট মনে আছে উর্মির দীর্ঘ সময় মোদিত নয়নজোড়া জাগ্রত হতে নত মস্তিষ্কে চিকচিক করা রক্তিম একজোড়া চোখ দেখেছিল। রাহাতের গালে জলের ছাপ আর নৈশব্দ কান্নার প্রমাণ ছিল। উর্মির রুগ্ন হাতটি মুঠোয় নিয়ে শব্দহীন ভালোবাসার প্রকাশ। রাতভর তার পাশে ছায়ার মতো থেকে বরসে আশ্বস্ত করা মানুষটিকে কয়েকদিনেই কেমন বদলে গেল। চেনা মানুষের অচেনা রূপ বড্ড যন্ত্রণা দিত উর্মিকে। এসে এক নজর দেখে কেমন উদাও হয়ে যেত। দুটো কথা বলার প্রয়োজন মনে করেনি। হয়তো ভালোবাসার নিঃশব্দে শেষ হয়ে দায়িত্বটুকু পালন করতে তার আসা যাওয়া ছিল। সে হয়তো বুঝে গিয়েছিল শুধু আত্মিক মিলনে সম্পর্কে এগিয়ে নেওয়া যায় না। সম্পর্কে এগিয়ে নিতে ভালো বোঝাপড়ার সাথে সুন্দর সুশ্রী হওয়া লাগে, শারীরিকভাবে সক্ষমতা থাকা লাগে। কিন্তু ভালোবাসা কি এতটা বাছবিচার করতে হয়, নাকি ভালোবাসা বলতে কিছুই নেই? যদি ভালোবাসা সত্যিই থাকতো, রাহাত কি পারতো না তার হাত দুটো মুঠোয় ভরে শক্তি জোগাতে, মাথায় হাত রেখে আশ্বস্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অনুপ্রেরণা জাগাতে? অথচ সে মাঝপথে ছেড়ে বসল। এখন আবার নতুন কিছুর আবির্ভাব ঘটাতে চাইছে। উর্মি দীর্ঘশ্বাস ছাড়ল। এই যে তাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার জন্য বাবা মায়ের এত তোড়জোড়, তার কষ্ট সইতে না পেরে উষার বোকামো, তাকে নিয়ে সবার ভাবনা যত্নগুলো ভীষণ প্রশান্তি দেয় মনে। কিন্তু কোথাও না কোথাও তার মন ঠিকই জানান দেয়, আগের রূপে আগের জীবনে ফিরলেই বাবা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। উর্মি কতটা সুখী হতে পারবে? সদ্য ভাঙা মন নিয়ে তাকে আজীবন চলতে হবে। রাহাত তাকে যতটা ভালোবাসতে বাধ্য করেছে ততটা ভালো কেন? তার এক চিমটি পরিমাণও কেউ কাউকে ভালোবাসতে পারবে না। চোখ সয়ে যাওয়া অন্ধকারে হুট করে মনে পড়ল সেদিনের পার্সেলের কথা। ড্রেসিং টেবিলের উপর অগোছালো পড়ে থাকা বক্সে নজর দিল উর্মি। ফোনের ফ্ল্যাশ অন করে তাক করল সেদিকে। সেদিন খুলতে গিয়েও খুলেনি। বাবা এসেছিলেন বলে পাশে রেখে দিয়েছিল।
এখন একবার আগ্রহ জাগলো। খাটের বর ছেড়ে হাত বাড়িয়ে বক্সটি টেনে নিল। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বক্স খুলে দেখল একটা চকচকে শাড়ি, যেন নিখুঁত হাতে গড়া শাড়িটি। চোখ দাঁতিয়ে গেল উর্মির। শাড়ির সাথে ছিল চোখে টানা লম্বা একটা কাজল, হলুদে কাগজে নিপুণ হাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় উর্মিমালা, প্রিয় থেকে তোমার অপ্রিয়দের কাতারে হয়তো আমি প্রথম স্থান অধিকার করে নিয়েছি। স্বর্ণ ছাড়াই জীবনে তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। নিজের পর্বতসম অন্যায়ের শাস্তি হিসেবে কোটি বছর তোমার পদতলে বসে থাকা আমি মাথা পেতে নিব। তোমাকে ছাড়া ভালোরা আমায় ছুতে পারে না। বিষণ্ণতা কেমন আষ্টে পিষ্টে ধরে, হেমন্তের জরা পাতার মতো নেতিয়ে পড়েছি আমি। বুকের ভিতর খা খা করা রোদ্দুর, বর্ষার ঘন কালো মেঘ তোমার একটুখানি সান্নিধ্যে জমজমিয়ে বৃষ্টি নামাতে চাই। তুমিহীনা বুকের বাঁ পাশটা চিনচিনের ব্যথার আভাস দেয়। তোমায় দেওয়া কষ্টগুলো আমি শতগুণে রূপে ফেরত পেতে চাই। তবে যখনই মনে হয় তুমি পাশে নেই, তখনই আকাশ পাতাল কাঁপিয়ে তোলা জ্বর আমায় কাবু করে ফেলে। তোমার কাছ থেকে ফেরত পাওয়া কষ্টগুলো সয়ে যাওয়ার জন্য আমার তোমাকে চাই। শোনো, আমার তোমাকেই চাই। চোখ দাঁতানো রূপের প্রয়োজন নেই। আমার চোখ জোড়া ভীষণ সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ জোড়ায় তোমাকে দেখব। আমার ভিতরটাকে কাঁপিয়ে তোলার মতো সৌন্দর্য তুমিহীনা আর কারো মাঝে নেই। তুমি পাশে থেকে আমায় মৃত্যুসম যন্ত্রণা দাও, আমি সয়ে নিব। বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃত কিচ্ছু করিনি, সবটাই আমাকে বাধ্য করে করানো হয়েছে। নতুন যে মেয়েটা এসেছে তাকে আমি তোমার স্থানে ঘুমানো স্থান আমার এই শক্তপোক্ত বুকে জায়গা দেইনি। যে দুটো ঠোঁট তোমাকে ছুঁয়েছে তা অন্য কাউকে স্পর্শ করেনি। যে মন দেহ তোমাকে টেনেছে তা অন্য কাউকে টানতে পারেনি। আমি শুধু তোমায় ফেরত পেতে চাই। আমার জন্য, তোমার জন্য, আমাদের দুজনের ভালো থাকার জন্য আমাদের দুজনকে দুজনের বড্ড প্রয়োজন। তোমায় নিয়ে 1000 বছর সংসার করার সুখ থেকে আমি বঞ্চিত হতে চাই না। খোদার কসম করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার একমাত্র গন্তব্য তুমি। তোমায় ফেরত পেতে 1000টা ধাপ আমি পার করতে রাজি। তুমি শুধু একটা বার আমার বুকে ফিরে এসো, আমি তোমার হাতে খুন হয়ে যেতেও রাজি। ইতি রাহাত। টুপটাপ অশ্রুপাতে কসকসে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলল। একটু আগে যে শাড়িটি সোগদা দিয়ে দিয়েছিল তার স্থান হলো মাটিতে। তাকে কাবু করার তীব্র প্রতিবাদ জানাতে ইচ্ছে হলো। ইচ্ছেকে দমিয়ে নিজেকে সময় দিল উর্মি। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কষি কিশলয়ের মতো আখি পল্লব তীর তীর করে কেঁপে উঠল। গালে জমে রইল 2-1 ফোঁটা মুক্তদানার সাপ। ফোনের ফ্ল্যাশ অফ করে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যেই শুতে গেল সে। সাইলেন্ট ফোনের তীব্র কাঁপুনি তাকে বাধা দিল। ফোনের স্ক্রিনে দেখলো রাহাত কল করেছে। এখন এটা তার রাত দুপুরের কাজ। সময়ে অসময়ে ফোন করা তার অভ্যাসে পরিণত হয়েছে। উর্মি রিসিভ করলো না। কয়েকবার রিং হয়ে কল কেটে গেল। মিনিট 2 পর টুংটাং বার্তা এলো, আমি জানি তুমি ঘুমাওনি। প্রতিটি রাত তোমার কিভাবে কাটে আমি ছাড়া কেউ ভালো জানবে না। প্লিজ উর্মি, একটাবার আমায় ক্ষমা করে দেখো। আমি সত্যি অনুতপ্ত। শত দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে বার্তা ওপেন করলো। সরাসরি ফোন দিল রাহাতের নাম্বারে। রিসিভ করে রাহাত কথা বলার সুযোগ পেল না। উর্মির কঠোর স্বর তাকে রুখিয়ে দিল। কাট কাট গলায় জানতে চাইল, তুমি কি চাও বলো তো? রাহাতের নির্লিপ্ত জবাব, তোমাকে। বিপরীতে উর্মির আরেকটি তীরের গা দেওয়া জবাব, আমি চাই না। তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো রাহাত। উর্মির চেয়ে তার ব্যথা বেশি নয়, তবুও কোথাও একটা সহ্য করার ক্ষমতাটা তার নেই। রাহাত একটু অগোছালোভাবেই হাসলো বোধ হয়। শান্ত, অবসন্ন, নিস্তেজ হয়ে আসা গলায় বলল, আমি আজীবন তোমাকেই চেয়ে যাব। কলটা কেটে গেল। একতলা বাড়িটির বারান্দায় তাকিয়ে থাকা চোখ জোড়া নত হয়ে এলো। আরও মিনিট 10 অপেক্ষা করে বাড়ির পথে পা বাড়ালো রাহাত। প্রতি রাত দেরি করে বাসায় ফেরার একমাত্র কারণ এ বাড়ির মেয়েটি, তার প্রশান্তি। বাড়িতে যেন নিয়মিতভাবে ঝামেলা হওয়া চাই। বাড়ির পুরো নিয়মটাই যেন বদল ঘটল। প্রথম থেকে ঝগড়া বিবাদ নিয়ে যে বউয়ের রেকর্ড ছিল, সে রেকর্ড রীতিমতো বড় বউ ভেঙে গুড়িয়ে দিয়েছে। সর্বদা শান্ত থাকা বউটা শাশুড়ির সাথে উচ্চ বাক্য করছে। স্বামী স্ত্রীর মধ্যকার বিবাদ সামলাতে না পেরে শাশুড়িকেই দোষী করল লিলি। নাসিমা বেগমের বাজখাই গলা শোনা যাচ্ছে, সংসার করে দিয়েছি, স্বামীকে আসলে বাঁধতে পারো না? কেমন মেয়ে তুমি, তোমার লজ্জা হওয়া উচিত। প্রত্যুত্তরে লিলির উগ্র কণ্ঠ, লজ্জা তো আপনার হওয়া উচিত। না নিজে মানুষ হতে পেরেছেন, আর না ছেলেকে মানুষ করতে পেরেছেন। সেই মহিলার আবার বড় বড় গলা। লিলিকে সাপোর্ট দিয়ে দাঁড়ানোর মতো এ বাড়িতে কেউ নেই ভেবে সর্বশক্তি দিয়েই হাত উঠালেন। থেমে যেতে হলো নাসিমা বেগমকে। সেই হাত রোধ করল লিলি নিজেই। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল,
একদম গায়ে হাত তোলার স্পর্ধা দেখাবেন না। আমাকে আপনি পেটে ধরেননি, তাই ইচ্ছে হলে যাচ্ছে তাই করতে পারেন না। লিলি বড় বড় পা ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। নাসিমা বেগম সাহস সঞ্চার করিয়ে যেন করতে পারছেন না, সর্বদা তটস্থ হয়ে থাকছেন। স্বামী সন্তান সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, উষাকে নিজ কর্ম দ্বারা শত্রু বানিয়েছেন। আজ লিলিও তার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। অপমানের লজ্জায় গজ ছেড়ে বের হলেন না। শামীম কাছে থাকবে জেনে উষার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। ফোন হাতে মেসেজ করলো, আমার জান্স কি করে। মিনিট পাঁচেক পরে ফিরতি বার্তা এলো টুংটাং শব্দে। বার্তা ওপেন করে ভেবাচাকা খেয়ে গেল উষা। শামীম লিখেছে, কাঁথা সেলাই করি, বাড়ি আসার সময় তোমার জন্য এক গাদা কাঁথা সেলাইয়ের অর্ডার নিয়ে আসবো। আপাতত কাজ না থাকলে চাল ডাল একত্র করে গুনতে শুরু করো। উষা দাঁত কিড়মির করে বলল, বেটা আনরোমান্টিক। অফিস যাওয়ার পূর্বে ভারী অবাক হলো শামীম। সাথে মিষ্টি ভালো লাগার পরিমাণ ছিল প্রকট। দীর্ঘ সময় গোসলে ব্যয় করে বের হলো। তার ড্রেসের সাথে নতুন একটি শুভ্র রঙা শার্ট। রংটা তার বরাবরই পছন্দের তালিকায় প্রথম। শার্টে হাত বুলিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো উষার দিকে। প্রত্যুত্তর উষার মিষ্টি হাসি। তীব্র উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, ভালো লেগেছে। তার চোখে মুখের প্রবল আগ্রহ, উৎফুল্ল মেজাজ। তা লক্ষ্য করেই অমায়িক হাসল শামীম। প্রিয়দের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। কবে কিনলো, কোথা থেকে কিনলো, এসব কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। নিঃশব্দে গায়ে জড়িয়ে নিল। উষা ফের জিজ্ঞেস করলো, বললেন না যে কেমন লেগেছে। পছন্দ হয়েছে আপনার? ভীষণ। শামীমের ছোট্ট জবাবে চোখে মুখে খুশির জিলিমিলি করে উঠল। বুতাম থেকে শামীমের হাত সরিয়ে তার সেকন্দ দুটো হাত জায়গা করে নিল। একটি একটি করে সবগুলো বুতাম বেশ যত্ন সহকারে মিলিয়ে দিল। সম্পূর্ণ একবার পরখ করে বলল, আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে। শামীম দুষ্টু মিষ্টি হেসে জবাব দিল, আমি জানি অনেকের দৃষ্টিতে আমি দেখতে ভীষণ নজর কাড়া। সঙ্গে সঙ্গে উষা ঠোঁট বাঁকালো। ইস, নিজে নিজের কত প্রশংসা করছে। নির্ঘাত আমার পছন্দে কেনা শার্ট পরেছেন বিদে একটু ভালো দেখাচ্ছে। নতুবা আমি ছাড়া কোনো মেয়ে আসতো আপনার কাছে। তাছাড়া খুব আনরোমান্টিক পারসন আপনি। গতকাল কি মেসেজ পাঠালেন? শামীম হাসছে, শব্দহীন হাসি। উষাকে অপ্রবৃত করে তোলার কঠিন উদ্দেশ্যে নেমে পড়েছে। উষার সান্নিধ্যে এসে কানের পাশের একগোছি চুল সরিয়ে গভীর গোড় লাগা গলায় বলল, আমি কতটা রোমান্টিক সেটা তোমার চেয়ে ভালো আর কেউ বলতেই পারবে না। মৃদু লজ্জা আড়ষ্ট উষা সরতে গিয়েও বাধা পড়ল। আলতো চুম্বন পড়ল কানের একটুখানি নিচু স্বরে ফের জবাব, আমি ছাড়া এই জেদ কেউ সহ্যই করবে না। উষা গৌর প্রতিবাদ জানিয়ে বলল, দেখা যাবে, আজ থেকে শামীম নামে সফটওয়্যার ডিলেট। ঠোঁট বাঁকিয়ে শব্দহীন হেসে শামীম বলল, সমস্যা নেই, একটু পরে শামীম নামক সফটওয়্যার লোডিং হবে, ইনস্টলও দিবেন মিসেস উষা। আমার আর খেয়ে পড়ে কাজ নেই তো। আমি ছাড়া সব কাজই বাদ। জানতো লেট হলে আবার আমার দোষ পড়বে। উষাকে ছেড়ে ঝটপট তৈরি হয়ে নিল শামীম। ক্লাস না থাকায় বাসায় থাকতে হলো উষাকে। রিয়া ক্লাসে তাড়া দিয়ে বাসা থেকে বেরিয়েছিল। আপাতত বাসায় লিলি, নাসিমা বেগম আর উষা ছাড়া কেউ নেই। রান্নাবান্না সংসারের কোনো কাজে নাসিমা বেগমের দেন নেই। সর্বদা গম্ভীর হয়ে থাকছেন। মুখে সেই পূর্বের হাসি নেই। অথচ আগে এ বাসায় উষা আসলে নাসিমা বেগম একগাল হেসে তাকে জড়িয়ে ধরতেন। মামনি বলে মুখে ফেনা তুলে ফেলতেন। উষা কি ভেবেছিল সে মায়াময়ী নারীর পিছনের রূপ এত কুৎসিত হতে পারে? যে যতটা করবে ততটাই উপরওয়ালা কাছ থেকে ভোগ করতে হবে। রাহাত মায়ের সাথে কথা বলে না, আর নাসিমা বেগম নিজেই শামীমকে এড়িয়ে চলেন। তিনি মনে করেন শামীমের প্রতিবাদের পিছনে উষার জলকাঠি নাড়ছে। নাসিমা বেগম যেহেতু রান্না করা আসেন না, উষা নিজ থেকে রান্না করে। প্রতিদিন খাবারের স্বাদ একই রকম ভালো হয় না সে বুঝতে পারে, তবে কারো কাছ থেকে এখন পর্যন্ত কিছু শুনতে হয়নি। দুদিন আগে একটা তরকারিতে লবণ বেশি হয়েছে। রিয়া খেয়ে বলছিল একটুখানি লবণ বেশি হয়েছে। খাবারের প্লেটে হাত চালাতে চালাতে শামীম গম্ভীর স্বরে জবাব দিল, সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ব্যাস, আর কোনো কথা হয়নি। রিয়ার কথায় যতটা অপমানবোধ কাজ করছিল, শামীমের কথায় তার চেয়ে বেশি ভালো লাগলো উষার। কি সুন্দর তাকে সাপোর্ট দিল। অথচ আমরা কারো কাজ ভালো না লাগলে তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা না দিয়েই বলি, তোমাকে দিয়ে হবে না। রান্নাঘরে কাটাকুটি করার মাঝে লিলির আগমন। দুজনের মধ্যে কোনোরূপ বাক্য বিনিময় হলো না। উষাকে কাটাকুটি করতে দেখে বাতের ফানি সে নিচে বসিয়ে দিল। নীরবে কাজ চলল। রান্নাবান্না প্রায় শেষের দিকে। চুলা থেকে বাতের পাতিল নামাতে গিয়ে অসাবধানতা লিলির হাত থেকে পাতিল পড়ে যায়। বাতার মার ছিটকে পড়ল চারদিকে। এর অনেকাংশই উষার পায়ের উপর পড়তে লাফিয়ে উঠল সে। পায়ের পাতা ভীষণ জ্বালা করতে দ্রুত পানি ঢালল। উত্তপ্ত বাতের তাপে বেশ ভালোভাবে লাল হয়ে উঠল পায়ের পাতা।
বিষয়টি লিলির অনিচ্ছাকৃত ঘটলে এমন অপ্রত্যাশিত অপরাধে তার কোনো অনুশোচনা নেই। যেন এমন কিছুতে তার মনটা বিশাল বড় তৃপ্তি পেল। উর্মিকে কিছু করতে না পেরে উষাকে দিয়ে দুধের স্বাদ গোলে মিটালো। সব কিছু ওভাবে রেখে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল উষা। ঘর থেকে টুথপেস্ট খুঁজে পায়ে ফলে লাগিয়েও দিল, তবুও যেন জ্বালা কমছে না। তাই তীব্র ঝাঁকুনি দেওয়া ঠান্ডার মধ্যে ফ্যান চালু করে দিল। শরীরে ঠান্ডা অনুভূত হতে ফ্যান বন্ধ করে চোখ বুজে রইল। ঘণ্টাখানেক সময় ওভাবে স্থির হয়ে রইল। তারপর গোসল শেষে নামাজ শেষ দিয়ে খাবার টেবিলে আসলো। সব কিছু গোছানো, বাকি রান্না লিলি নিজেই করে নিয়েছে। চুপচাপ খাবার খেয়ে উঠলেও পায়ের ব্যাপারে লিলিকে কোনোরূপ প্রশ্ন করল না উষা। বহুদিন পর মানুষটির সঙ্গে দেখা হলো রিয়ার। নিত্যদিনের ফোন আলাপ, টুকটাক বার্তা আদান প্রদান করে কাটিয়ে দিত প্রেমময় মুহূর্ত। 2 বছরের সম্পর্ক তাদের। দেখা সাক্ষাৎ হয়েছে বেশ কয়েকবার। তানবীরের সাথে দেখা করে বাড়ির পথে রওনা হতে কারো অবয়ব দেখে থেমে যায়। আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করতে স্পষ্ট দেখল রাহাতকে দেখা যাচ্ছে কোর্টের বাহিরে। বারবার হাত ঘড়ি চেক করাটাই জানান দিচ্ছে সে কারো অপেক্ষায় আছে। কিন্তু এখানে তার কী কাজ থাকতে পারে? কোনোভাবে বাবির সাথে সম্পৃক্ত নয় তো? পাশে তানবীর থাকায় আর এগিয়ে যেতে পারল না, দ্রুত স্থান ত্যাগ করল। বিকেলে বাড়ি ফিরল রাহাত। চৌকাঠ মারিয়ে ঘরের পথে পা রাখতে পিছন থেকে ডাক পড়ল। থামতে হলো তাকে। এভাবে উষা তাকে ডেকেছে ভেবে ভারী আশ্চর্য হলো রাহাত। পড়ে যাওয়া পা নিয়ে রাহাতের মুখোমুখি হয়ে উষা বলল, আজ নালিশ করতে এসেছি আপনার স্ত্রীকে নিয়ে। রাহাত উৎসুক হয়ে জানতে চাইল। পড়ে যাওয়া পায়ের দিকে ইশারা করল উষা। ব্রু কুঁচকে তাকালো রাহাত। পা পড়ল কীভাবে? উষার নির্লিপ্ত জবাব, আপনার স্ত্রীর হাত থেকে পাতিল পড়ে আমার পায়ের এই অবস্থা। তবে ওনাকে দেখে মনে হলো বেশ খুশি হয়েছেন তিনি। তাই আপনাকে একটা ব্যাপারে সাবধান করতে এসেছি। পরের বার আমিও এমন পুড়িয়ে দিতে পারি। তখন যেন প্রতিবাদী হতে না দেখি আপনাকে। তপ্ত শ্বাস ছাড়ল রাহাত। উষাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, তুমি সাবধানে চলাফেরা করো। আমি দেখছি লিলির ব্যাপারটা। ঘরে ঢুকে বেশ শব্দ করে ফোন ওয়ালেট ছুঁড়ে মারল রাহাত। নির্বিকার ভঙ্গিতে ফোন চালাচ্ছিল লিলি। ওয়ালেট এসে তার হাতের উপর পড়ল। মুহূর্তে তেতে উঠল সে। সমস্যা কি আপনার? এমনিতেই মেজাজ গরম ছিল রাহাতের। লিলিকে প্রশ্নবিদ্ধ হতেই হলো। তার উপর সে উচ্চস্বরে কথা বলছে। দ্বিগুণ রাগ নিয়ে দাঁতে দাঁত চাপল রাহাত। হিংস্রতা ঢেলে বলল, এ মেয়ে, সমস্যা কি তোমার? বিনা অনুমতিতে আমার লাইফে ঢুকে পড়েছ। এখন আবার উষার সাথে কী শত্রুতা তোমার? রাগে থরথর করে শরীর কেঁপে উঠল লিলির। উত্তেজিত হয়ে বলল, দরদ লাগছে প্রাক্তন শালীর জন্য না? আর আমার লাইফটা যে নষ্ট করেছিস তোরা মা ছেলে মিলে, তাতে কিছু যায় আসে না, তাই না? তুই তোকারি করায় মাথায় রক্ত চড়ে গেল। মাথার রগগুলো দপদপ করে উঠল। লিলির হাতের মুঠো বেশ শক্ত করে মুচড়ে ধরে ঘর থেকে বের করে দিল। দরজা লাগানোর পূর্বে একবার শাসিয়ে বলল, এই ঘর তোর জন্য নয়। আজ ঘর থেকে বের করেছি। কিছুদিন পর আমার লাইফ থেকে ছুঁড়ে ফেলবো। সব বন্দোবস্ত করাই আছে, শুধু সময়ের অপেক্ষা। মুখের উপর দরজা পড়ল বেশ শব্দ করেই। লিলি ঠায় দাঁড়িয়ে রইল। বুঝতে পারল সুখের খুঁজে পা বাড়িয়ে দ্বিতীয়বার ফাঁপ করে ফেলল। খুব বড় ফাঁপ। শীতের রাতে কম্বলের নিচে ছাড়া কোথাও যেন এক ফোঁটা শান্তি নেই। স্বামী ফ্রেশ হয়ে কম্বলের নিচে ঢুকে পড়ল। পা লাগালো উষার পড়ে যাওয়া পায়ে। সাথে সাথে মৃদু শব্দে চেঁচিয়ে উঠল উষা, আহ! স্বামী বোকার মতো চেয়ে থেকে বলল, কি হলো? কিছু না। পায়ের উপর থেকে কম্বল সরিয়ে দেখল শামীম। চোখে মুখে রাজ্যের বিস্ময় প্রকাশ করে বলল, পায়ের এই অবস্থা কেন? বাতের পাতিল ছিটকে পড়েছে। কিভাবে যে কাজ করো না? তাছাড়া তোমাকে এক হাতে সব কে করতে বলে? স্ট্রোবিট কোথাকার! পায়ে কি দিয়েছ? টুথপেস্ট। শামীম উঠে পড়ল। রিয়ার ঘর থেকে মলম হাতে প্রবেশ করল। আলতো হাতে যত্ন করে মলম লাগিয়ে দিতে দিতে বেশ বকাবকিও করল উষাকে। উষা আশ্চর্যে তাকিয়ে বলল, পা না পড়লে কি আপনি এত যত্ন করে মলম লাগিয়ে দিতেন? মলম লাগানো শেষ করেই শান্ত চোখে তাকালো শামীম। বলল, এমনিতেই আমি তোমার যত্ন নেই না? না, সেটা বলিনি। এখন তো এক্সট্রা যত্ন পাচ্ছি। উষাকে উল্টো দিকে ঘুরিয়ে পেছন থেকে এক হাত বাড়িয়ে দিল। আষ্টে পিষ্টে জড়িয়ে বলল, এত কাজ করতে হবে না তোমায়। যার যতটুকু কাজ সে ততটুকুই করবে। পুনরায় এমন ভুলভাল কাজ করলে ঘর থেকে বের করে দিব। তখন রিয়ার সাথে থাকবে তুমি। প্রতিবাদ করে উঠল উষা। ইস, শখ দেখে বাঁচি না। কার ঘর থেকে বের করবেন? এ ঘরের মালিক এখন আমি। বাহিরে গিয়ে বাপ দেখাবেন। চোখ ছোট করে ফেলল শামীম। পরক্ষণে বলল, ঘর কেন? ঘরের রাজাও আপনার। এবার ঘুমিয়ে পড়ুন। রাহাত এক অভাবনীয় কাজ করে বসল। এতদিন উর্মির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকলেও আজ সাহস নিয়ে বাড়িতেই ঢুকে পড়ল। যে সে দাবি নয়, একেবারে নিজের বউ নিয়ে যাওয়ার দাবি নিয়ে প্রবেশ করল। মোস্তফা সাহেবের চেহারা রক্তিম হয়ে উঠল। এটা কি কোনো ছেলে খেলা নাকি যে বউ নিয়ে যাব বললেই হলো?